দুই, যখন বিজেপি সরকার পড়ে যাবে দিল্লিতে, তখন মোদির দিদি ওর হাঁটু কাঁপতে আরম্ভ করবে, পা কাঁপতে আরম্ভ করবে, উনি ঠিক দাঁড়িয়ে থাকতে পারবেন না। আর বেশি দিন এই আপনারা হয়তো অনেকে ভাবছেন যে একটা ওর ব্যাপার কী আছে, ও তো বিধানসভা নির্বাচন আরও 2 বছর বাকি আছে এখন। তো আমি আপনাদের বলছি 2 বছর উনি টিকবেন কিনা, মানে ওর সরকার আর কি, আমি ওর কথা বলছি, সরকার টিকবে কিনা সন্দেহ আছে। কারণ এই লোকগুলো কোথা থেকে কোথায় যাবে, আগে ছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যেত, তারপরে তৃণমূল ছেড়ে বিজেপি যাবে, এখন বিজেপি ধসে গেলে আর তৃণমূল বসে গেলে যাবে কোথায় সেই লোকগুলো? সেই মানুষগুলো আপনাদের সঙ্গেই আসবেন। এই লাল ঝান্ডা, কংগ্রেস, বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিগুলো যে ঐক্যবদ্ধ হচ্ছে সারা দেশ জুড়ে, সেই শক্তির পাশে এসে দাঁড়াবেন। আপনাদের তাকত বাড়বে, খালি দিল্লির থেকে ওকে নামিয়ে দিয়ে নয়। বাংলায় এই 2011-র পর আজ পর্যন্ত আমরা যা দেখছি, যে সরকারকে আপনারা দেখেছেন, আমাদের হয়তো ভুলে গেছেন, কারণ 11 সালের আগে দীর্ঘ 34 বছর, কিন্তু যে সরকারকে আপনারা দেখছেন, এই সরকারকে টেনে নামানোর দরকার হবে এবং সেই শক্তি আপনাদের হবে। আমি আপনাদের এই প্রসঙ্গে আরও বলতে চাই যে লোকসভা নির্বাচনটা খালি লোকসভা নির্বাচন হচ্ছে না, খালি এমপি নির্বাচন করে আপনাদের কাজ শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ওই যে আগের লড়াইটা আসছে, এরপরে বিধানসভা নির্বাচন, সেটা 2 বছর হয়তো অপেক্ষা করবে না। তার জন্যে আপনাদের প্রস্তুত থাকতে হবে, আর এই সরকারকে, তৃণমূল সরকারকে এখানে ক্ষমতাচ্যুত করতে হবে। লড়াইটা একটাই। এরপরে হয়তো আপনাদের পুরো নির্বাচন থাকবে, পরে পঞ্চায়েত নির্বাচন দেরি আছে এখন, হবে জানি না এই পঞ্চায়েতগুলো থাকবে কিনা। সমবায় থেকে আরম্ভ করে স্কুলের ম্যানেজিং কমিটি থেকে আরম্ভ করে কত কী সব আছে, এই সব জায়গায় যে লড়াই আপনাদের লড়তে হবে, তার ধাপ হচ্ছে এইটাই। এটাই যদি আপনি এক ধাপ এগোতে পারেন, বাকি ধাপে ধাপে ওদের সমস্ত জায়গার থেকে উৎখাত করা যাবে মানুষের রাজ কায়েম করার জন্য, প্রকৃত গণতন্ত্র কায়েম করার জন্য। এ কথার ভিত্তি কি আমি আপনাদের বলছি, আপনারা যারা কাগজ পড়েন, আমি তো 3খানা কাগজ না হলে আমার হয় না সকালবেলা, আমি টিভি খুব একটা দেখতে পারি না। টিভি মিডিয়ার যারা আছেন তারা কেউ রেগে যাবেন না, তার কারণ ওটা দেখার সময় হয় না। তারপরে এত বিজ্ঞাপন, তারপরে একই কথা বারবার, তো ভারী মুশকিল আছে। তারপরে কে কী বলছে ঠিক নেই, কিন্তু কাগজ পড়া, তারপরে আজকাল এটা হয়েছে নেট, দুনিয়ার খবর পাওয়া যায় এখানে। পৃথিবীর প্রান্তে কী হলো তা জানা যায়। দেশের উত্তর হোক, দক্ষিণ হোক, পূর্ব হোক, পশ্চিম হোক, এই সত্য তো চাপা দেওয়া যায় না, এ সবাই জানে আজকাল, তার খবর পাওয়া যায়। সেই সব খবর যা আসছে আপনারা নিশ্চয়ই কিছু দেখেছেন। সেগুলো কি? 4 দফা ভোট হয়ে গেছে, 1 দফা, 2 দফা, 3 দফা করে 4 দফা, আর এই প্রত্যেকটি দফায় মোদির দফা রফা হচ্ছে। তিনি বলেছিলেন যে আব কি বার 400 পার, আরে 400 পার কি, আপনি 200 পার হতে পারবেন না, যেই লিখে রেখে দিন আপনি। এই হতে যাচ্ছে যার, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওর হচ্ছে, ওর দিদিরও হচ্ছে। এরকম হলে মাথা খারাপ হওয়ার খুব স্বাভাবিক। প্রথমটা খুব আরম্ভ করেছিলেন গালিগালাজ করে, এটা ওটা করে, জাতি ধর্ম বিদ্বেষ, ঘৃণা ছড়ানো, ইত্যাদি ইত্যাদি। প্রথম 2 দফার ভোটের পর উনি একটু ঘাবড়ে গেলেন, একটু নরম নরম কথা বলতে আরম্ভ করলেন। তারপরে আবার একদিন যেতে না যেতে আবার চেঁচামেচি আরম্ভ করলেন। তারপরে বললেন হঠাৎ করে যে না, হিন্দু মুসলমান এসব সমান, আমি কখনো ভাগের পক্ষে নই,
আমি যখন ছোট ছিলাম তখন মুসলমানদের যত উৎসব হতো আমাদের বাড়িতে আসতো, আমি ওদের বাড়িতে খেতে যেতাম। ওই একবার বলেছিলেন, আপনাদের খেয়াল আছে তো নাকি? এখন খেতে যান কিনা বলেননি, আর যা বলছেন তাতে আপনারা কেউ খেতে যাবেন কিনা অন্যের বাড়িতে, হিন্দুরা মুসলমানের বাড়িতে ইত্যাদি ইত্যাদি, কি মুসলমানরা হিন্দুর বাড়িতে, সেসব কথা বলছেন। এখন আবার সেই সুর ধরেছে। ওর যে মাথা একটা গোলমাল হচ্ছে বোঝা যাচ্ছিল যখন বললেন যে রাহুল গান্ধী সব সময় এই আমাদের গাল দিতেন যেরকম, মানে বিজেপিকে যেরকম গাল দিত আর কি, সেরকম আম্বানি আদানিদের বিরুদ্ধে অনেক কথা বলতেন। এখন রাহুল গান্ধী আর আম্বানি আদানির এই ভোট ঘোষণার পরে নাকি তিনি আর বলেনি। তারপরে যারা এসব হিসাব রাখে তারা বলল না তো, উনি প্রত্যেক মিটিংয়ে বলছেন আম্বানি আদানির বিরুদ্ধে। 103 বার কে গুনে বার করলো যে এই কদিনের মধ্যে যা বলেছেন, ভোট ঘোষণার পরে 103 বার ওদের বিরুদ্ধে বলেছেন। উনি বললেন যে আচ্ছা, আর উনি বলছেন না কেন, রাহুল গান্ধী বলছেন না কেন আম্বানি আদানির বিরুদ্ধে? তার কারণ হচ্ছে এই যে বোধহয় উনি টাকা পেয়েছেন আম্বানি আদানির কাছ থেকে। কত টাকা আপনি পেয়েছেন? টেম্পোতে পাঠিয়েছিল, টেম্পোতে নাকি টাকা পাঠায়। এটা উনি কি করে জানলেন জানি না, ওকেও পাঠিয়েছিল কিনা, টেম্পো করে না কীভাবে পাঠিয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু টেম্পোতে করে। লোকে সব হাসাহাসি আরম্ভ করলো এইসব শুনে। উনি ভাবলেন যে একটু গোলমাল হয়ে গেছে বোধহয় সে কথা আর বলছেন না। অর্থাৎ প্রত্যেক দিন যেসব কথা বলছেন সেই কথা থেকে বোঝা যাচ্ছে অসংলগ্ন, একটার পরে একটা এসব বলছেন। কারণ উনি বুঝতে পারছেন উনি যা বলেছিলেন, যা ভেবেছিলেন সেরকম সব হচ্ছে না। ওর দিদিরও তাই অবস্থা হয়েছে। আপনারা শুনলেন একটু আগে, কদিন আগে দেখলাম, আগে তো শুনেছি অনেকবার, অনেক বক্তৃতা আপনারা সবাই দেখে থাকবেন বা শুনে থাকবেন। উনি বলেছিলেন যখন এই সিএএ যখন হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধন আইন, সেইটা যখন হলো তখন উনি বলেছিলেন ক্যা ক্যা কি কি। আমি তো প্রথম বুঝতে পারতাম না ক্যা ক্যা কী যে বলছি, যে ভেড়া ডাকছে না ছাগল ডাকছে বুঝতে পারছি না। তা ক্যা ক্যা মানে বুঝলাম সিএএ কে উনি ক্যা ক্যা বলছেন, বুঝতে একটু সময় লাগে। ক্যা ক্যা কি কি বললি। তারপরে কদিন আগে ওর ভাইপো হঠাৎ বললেন যে আমরা সিএএর বিরুদ্ধে নেই। বিরুদ্ধে নই খালি তাই নয়, সাংবাদিকরা যারা আছেন লিখে নিন আমরা সিএএর বিরুদ্ধে নই, আপনারা লিখে নিন, আমি বলছি। ব্যাস, ঠিক তার পরের দিন ভাইপোকে অনুসরণ করে পিসিও বললেন আমরা সিএএর বিরুদ্ধে নেই। আপনি শুনুন, এরকম কথা আগে শুনেছেন নাকি? ক্যা ক্যা চি চি থেকে তার বিরুদ্ধে নেই, তা চি চি করছিলেন কেন? কয়েকদিন আগে বললেন আমাদের তো চুরি ফুরি কেউ জানতো না, এই শুভেন্দু এসে আমাদের সব শিখিয়েছে সব জিনিস। ওই দেখেন, উনি কিছু জানতেন না, ওর ওয়াইফও কিছু জানতেন না, ওর পার্টির লোকেরা কেউ কিছু জানতো না। আর এই শুভেন্দু এসে ঢুকেছে না, শুভেন্দু মানে এখন বিজেপিতে গেছেন, যাই হোক। তো তিনি ঠিকই, তিনি তো যখন ছিলেন, এখন অনেক বলছেন এসব যা চাকরি চুরি থেকে আরম্ভ করে আর সব চুরি হয়েছে। তখন তো উনি মন্ত্রী ছিলেন, তিনি তৃণমূল সরকার যখন ছিল। অর্থাৎ এদের কথার অসংলগ্নতা থেকে বোঝা যাচ্ছে, একটা একটা করে বোঝা যাচ্ছে। আর ফলাফল মানে ভোটের ফলাফল তো এখন বেরোয়নি, কিন্তু যা খবরাখবর পাচ্ছেন আপনারা শুনছেন।